হালি শহর, যা ষোড়শ শতকে হাভেলি শহর নামে পরিচিত ছিল। আবার অনেকের মত অনুযায়ী এই শহরের প্রাচীন নাম কুমারহট্ট। একসময় কুমোরদের বিশাল হাট বসত। কুমারহাট থেকে হয়েছে কুমোরহট্ট। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বলেছেন, বাম দিকে হালি শহর, দক্ষিণে ত্রিবেণী, যাত্রীদের কোলাহলে কিছুই না শুনি। হালি শহর সর্বধর্ম সমন্বয়ের শহর। এই শহর চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী সাধক রামপ্রসাদের শহর। রানী রাসমণির জন্মস্থান এই শহর। আজ আপনাদের জন্য থাকলো এই পূর্ণ শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানের বিবরণ। চলুন শুরু করি হালি শহর পরিক্রমা। নমস্কার, আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের স্বাগত। আমি কৌশিক। আমি নূপুর। আজ আমরা চলে এসেছি হালি শহরে। বহু প্রাচীন এক শহর, গঙ্গার ধারে। এখানে মাটিতে মিশে আছে আধ্যাত্মিকতা। প্রচুর মন্দির রয়েছে। আমরা একে একে সব মন্দিরই দেখার চেষ্টা করব। এখানে চৈতন্য মহাপ্রভু, রামপ্রসাদ, আরও নানা মহাজনের পদধূলিধন্য এই শহর। আজকে আমাদের এটাই গন্তব্য। চলুন আমরা ঘুরে দেখি বিভিন্ন দর্শনীয় স্থান এখানকার। দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, যাচ্ছি হালি শহর। তো পাশে ট্রেন দাঁড়িয়ে আছে শান্তিপুর লোকাল। আপনারা শান্তিপুর, কল্যাণী সীমান্ত, কল্যাণী, গেদে ইত্যাদি লোকালে শিয়ালদা স্টেশন থেকে, মানে শিয়ালদা নর্থ থেকে আপনারা যেতে পারবেন হালি শহর। ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিল। আমাদের হালি শহর যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। হালি শহরে নেমে দেখা হবে। ঘড়িতে বাজে 10টা 12। আমরা জাস্ট এসে পৌঁছলাম হালি শহরে। ট্রেন পাশ থেকে বেরিয়ে যাচ্ছে। এই হালি শহরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা, এখানে দেখুন হালি শহর লেখা আছে। আমরা এই ক্রসিংটা পেরিয়ে আমরা ওইখান থেকে সামনেটা গিয়ে অটো ধরবো। স্টেশন থেকে বেরিয়ে আমাদের কিছুটা হাঁটতে হবে, কারণ এইখান থেকে টোটো বা অটো কিছু পাওয়া যাবে না। সামান্য একটু হেঁটে আমাদের প্রথম যে গন্তব্য বলিদেঘাটা সিদ্ধেশ্বরী কালী মন্দির, সেখানে আমরা যাব। স্টেশন থেকে একটু হেঁটেই আমরা টোটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড। তা আমরা একটা অটোয় উঠে পড়েছিলাম। অটো এরকম একটা মোড়ে নামিয়ে দিল। আমরা এলাম এই সাইড থেকে, আর সামনেই লেখা আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। অটোয় ভাড়া পড়লো 10 টাকা জনপ্রতি। দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে। সামনেই জুতো রাখার জায়গা, এখানে আপনারা জুতো রাখতে পারেন। আর এই হচ্ছে মন্দির। সামনে একটা বড় নাট মন্দির। এখানে একটা বিরাট বট গাছ। মন্দিরের পাশেই হুগলি নদী, মানে আমাদের কাছে মা গঙ্গা। সামনে ঘাট, আমরা ঘাটটাতে যাব। আনুমানিক প্রায় 300 বছরের পুরানো হালি শহরের বলিদাঘাটার সিদ্ধেশ্বরী কালী মন্দির। মা বর্তমান স্থানে আসবার আগে পুলিশ ফাঁড়ির কাছে ছিলেন। সেই জন্য স্থানীয় বাসিন্দারা ওনাকে কালিকা ফাঁড়িও বলে। তদানীন্তন অবিভক্ত বাংলায়
তখন মুসলিম শাসক। ওই সময় একবার নৌ বিদ্রোহ হয়। তখন মার স্বপ্নাদেশে বর্তমান স্থানে মাকে প্রতিষ্ঠা করা হয়। মায়ের বর্তমান মূর্তিটি নির্মিত হয়েছে রাজস্থানের কালো পাথর দিয়ে। এই হালি শহরে জমিদারি সম্পত্তি ছিল সাবর্ণ রায়চৌধুরীদের, যারা কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরের পাশেই গঙ্গা। এই রায়চৌধুরীদের এক বংশধর বিদ্যাধর রায়চৌধুরী নিয়মিত গঙ্গায় স্নান করতেন। স্নান করার সময় রোজই তার পায়ে শক্ত পাথরের মতো কিছু একটা আটকাত। একদিন তিনি মার স্বপ্নাদেশ পান যে ওই কালো পাথর তুলে এনে তার মূর্তি করে তিনি যেন পুজো করেন। মায়ের নির্দেশ মতো তিনি ওই পাথরটি গঙ্গার বুক থেকে তুলে নিয়ে এসে এক অন্ধ ভাস্করকে দেন মূর্তি বানানোর জন্য। মার নির্দেশ মতো ওই অন্ধ ভাস্করকে দিয়ে তিনি 3টি মূর্তি বানান। প্রথমটি সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি, দ্বিতীয়টি রাধাকৃষ্ণের, যেটা সাবর্ণ রায়চৌধুরীদের পরিবারদের কাছে নিত্য পূজিত হয় এখনো। তৃতীয় মূর্তিটি তৈরি হয় শিবের, যেটি সাধক রামপ্রসাদের ভিটায় যেতে গেলে চোখে পড়ে। জনশ্রুতি আছে যে এই অন্ধ ভাস্কর মার কৃপায় তার চোখের দৃষ্টি ফিরে পান। তবে দুঃখের বিষয় এই যে এই মায়ের মূর্তিটি চুরি হয়ে যায়, কিন্তু চুরি করার সময় মায়ের পায়ে খানিকটা অংশ মন্দিরেই রয়ে যায়, যা আজও এখানে পূজিত হচ্ছে। মন্দিরের ডান দিকে আছে শিব মন্দির। গতকাল ছিল শিবরাত্রি, আজ সোমবার বিকেলবেলা পর্যন্ত সেই তিথি আছে বলে ভক্তরা মন্দিরে শিব পূজা করছেন। এই শিব মন্দিরের পাশেই আছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। এই সোজা ঘরটি মন্দিরের অফিস ঘর। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ভোগের প্রসাদ পাওয়া যায়, তার কুপন মূল্য হচ্ছে 60 টাকা। সকাল 10টার মধ্যে এসে এই কুপন কেটে নিতে হয়, আর প্রসাদ পাওয়া যায় 12:30 থেকে 1:45টার মধ্যে। ওনারা ফোনে বুকিং নেন না। আর এছাড়া এখানে বিবাহ অনুষ্ঠান, পৈতে, শ্রাদ্ধ, যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে হয়। তার একটা ফোন নাম্বার আমাকে দিয়ে দিয়েছেন। এই সামনের নাট মন্দিরে অনেক অনুষ্ঠান হয়, তা ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের পাশেই ঘাট রয়েছে, এই দুদিকে পার্ক রয়েছে, এদিকেও একটা পার্ক রয়েছে, এদিকেও পার্ক রয়েছে। এখানে ঘাট থেকে উঠে কাপড় ছাড়ার ঘর রয়েছে, আর এই হচ্ছে নদী। সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি পুষণ আশ্রমের দিকে। এটাও সামান্যই দূরত্বে। সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে আমরা ঘুরলাম, ঘুরে পুষণ আশ্রমের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে ঘোষপাড়া রোড, বৈদ্যবাটি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম পুষণ আশ্রমে। আমরা এই রাস্তা ধরে এলাম। এই হচ্ছে পুষণ আশ্রম। খোলা থাকে সকাল 8টা থেকে 1টা, বিকেল 4টে থেকে 8টা। ঢুকেই চোখে পড়ল সুন্দর মন্দির আর নয়নাভিরাম দৃশ্য। জাস্ট দেখুন একবার কি সুন্দর করে সাজানো। আমরা একটু মন্দিরটাকে দেখে নিই। এই আশ্রমের মূল মন্দিরটি মাটির তৈরি, যা একটি অনন্য গ্রামীণ এবং শৈল্পিক ছোঁয়া দেয়। এই আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন মুক্তেশ্বর মহারাজ। নৈহাটির বড়মা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই শ্রী ভবেশ চক্রবর্তীর ভাইপো হলেন মুক্তেশ্বর মহারাজ। উনি উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে প্রায় 45 বছর ধরে তপস্যা করেছেন।
এরপরে তিনি কলকাতায় কিছুদিন ছিলেন। তারপরে চলে আসেন হালি শহরে গঙ্গার ধারের এই আশ্রমে। এইখানে জমি কিনে শ্রী পুলক লাহিড়ী আশ্রম তৈরি করেন। এখন আশ্রম দেখাশোনা করেন শ্রী তারকেশ্বর তিওয়ারি। প্রতি বছর ডিসেম্বর মাসে 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এখানে মুক্তেশ্বর মহারাজ বিষ্ণু যজ্ঞ করেছেন। তাই প্রতি বছর এই 3 দিন বিষ্ণু যজ্ঞ উৎসব এখানে পালিত হয়। আর 6 জানুয়ারি মহারাজের তিরোধান দিবস। এই 4 দিন নানান জায়গা থেকে প্রচুর লোক এখানে আসেন। এছাড়া মুক্তেশ্বর মহারাজ আশ্রম প্রতিষ্ঠার সময় রাম, লক্ষ্মণ, সীতা, নারায়ণ ও গোপালের প্রতিষ্ঠা করে গেছেন। তিনি তাদের নিত্য পুজো করতেন। মহারাজ দেহ রেখেছেন 2004 সালে, কিন্তু এইসব দেবতার পুজো আজও চালু আছে। আমরা এখন যে স্থানটি দেখছি সেইখানে বিষ্ণুযজ্ঞ হয়। এই স্থানটি সুন্দরভাবে তৈরি, কাঠের পিলারের ওপর সুন্দর ছাদ, মাঝখানে যজ্ঞস্থল, অপূর্ব দৃশ্য। এর পেছনে সুন্দর প্রশস্ত বাগান। নদীর ধারে এই আশ্রমের বাগান সুন্দরভাবে সাজানো। পাশ দিয়ে নদীতে নৌকার আনাগোনাও চোখে পড়ে। পুষণ আশ্রমে এসে মনে হলো যেন পন্ডিচেরিতে এসে গেছি, ঠিক পন্ডিচেরি ভাইব একটা, এবং অদ্ভুত সুন্দর এখানকার পরিবেশ। পাশে গঙ্গা মানে হুগলি নদী বয়ে যাচ্ছে, তার পাশেই আশ্রম, আর সুন্দরভাবে সাজানো, বিভিন্ন ফুল গাছ, বড় বড় গাছও রয়েছে। আশ্রম শান্ত নিস্তব্ধ। এখান থেকে 2-1 মিনিট হেঁটে আমরা এবার পৌঁছলাম বাঁধাঘাটে। পেছনেই এসে দেখতে পাচ্ছেন দুর্গা মঞ্চ আছে, আর এখানে একটা ক্লাবও রয়েছে, আর এই সামনে হচ্ছে বাঁধাঘাট। আর দুদিকে পার্ক রয়েছে। এখানে বসবার জায়গা আছে, এদিকেও বসবার জায়গা। আর এখানে ঘাটের পাশে বিভিন্ন ক্রিয়াকলাপ চলছে। ঘাটের পাশেই শিব মন্দির। আমরা শিবরাত্রির পরের দিন গিয়েছিলাম, তিথি তখনও আছে। সবাই ঘাট থেকে স্নান সেরে এসে এখানে পুজো করছে। আমরা ওখান থেকে বাঁধাঘাট থেকে সোজা মিনিট 2 হেঁটে এলাম। হেঁটে আসলেই এই যে লেখা আছে এখানে একদম বারেন্দ্র গলি, এই গলিটার ভেতর ঢুকবো। আমরা এই বারেন্দ্র গলি ধরে এগিয়ে চলেছি। সামনেই দেখতে পাচ্ছি শিব মন্দির। এই দেখুন সামনেই শিব মন্দির। এই হচ্ছে বারেন্দ্র গলির ভেতর দিয়ে চলে এলাম শিব মন্দিরের সামনে। এই স্থানে 4টি শিব মন্দির দেখা যায়। এইসব পুরাকীর্তিগুলি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অধিগৃহীত হয়েছে। এই পোড়ামাটির মন্দির কমপ্লেক্সটি নন্দকিশোর মন্দির চত্বর নামেই পরিচিত। 1743 সালে স্থানীয় জমিদার নন্দগোপাল রায় দ্বারা নির্মিত এই মন্দিরগুলি। 4টি মন্দিরের মধ্যে 2টি ভগ্নস্তূপে পরিণত, বাকিগুলি কোনো ক্রমে এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে। গেটের বাম দিকের মন্দিরটি
নন্দকিশোর মন্দির, যা বটগাছ দ্বারা আচ্ছাদিত। ডান দিকের মন্দিরটির বন্ধ দরজার তালা দেখলে বোঝা যায় এটি বহুদিন খোলা হয়। মন্দিরের খিলানের ওপর বিভিন্ন মূর্তি দেখা যায়। মন্দির গাত্রে বিভিন্ন কারুকার্য এখনো দৃষ্টি আকর্ষণ করে। বাম দিকের মন্দিরটির খিলানের নিচে সৈন্যদের তীর্ধনুঘাতের দৃশ্য, ওপরে দেবতার মূর্তির দৃশ্য, বিভিন্ন সূক্ষ্ম কারুকার্য বেশ আকর্ষণীয়। বটগাছটি যেন ত্রাতা হয়ে এই মন্দিরটিকে টিকিয়ে রেখেছে। বাইন্দাগুলিরই শিব মন্দির দেখে আমরা আবার এই গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি, নিয়ে তার পরের মোড়টা থেকে রামপ্রসাদের ভিটার দিকে এগোবো। এই সোজা বেরিয়ে গিয়ে আবার ডান দিকে ঘুরবো। আমরা জাস্ট ডান দিকে ঘুরলাম, ঘুরেই এখানে দেখতে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, আর ডান দিকে হালিশহর মিউনিসিপ্যালিটি। এই সামনে হচ্ছে হালিশহর মিউনিসিপ্যালিটি, তার উল্টো দিকেই এই বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, ট্রেক পার্কও বলে। এইখানে একটা নোটিশ টাঙানো আছে, এখানে খোলা বন্ধের সময়টা দেওয়া আছে। সামনে একটা কফি হাউস, বাচ্চাদের খেলার জায়গা, দূরে গঙ্গা দেখা যাচ্ছে। প্রখ্যাত বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির নামে এই পার্ক করা হয়েছে। এই পার্কটি বেশ সুন্দর, ভেতরে বাইক রাখার জায়গা আছে, সামনে নদী, নদীর ধারে বসবার জায়গাও আছে। নদীর পাড়ে সুন্দর বাগান, পাড় ধরে হাঁটলে নদীর ঘ্রাণ অনুভব করা যায়। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম। ডান দিকে পড়ল হালিশহর পৌরসভা, আর বাম দিকে সেলফি পয়েন্ট আই লাভ হালিশহর। আমরা এগিয়ে চললাম সাধক রামপ্রসাদ ঘাটের দিকে। মিনিট দুয়েকের মধ্যেই চলে এলাম সাধক রামপ্রসাদ স্নানের ঘাটে, যদিও এখন ওই ঘাটে যাব না। আমরা এখন চলেছি রামপ্রসাদের, সাধক রামপ্রসাদের ভিটে দেখতে। আমরা বড় রাস্তা থেকে ডান দিকে ঘুরে গেলাম, এখানে ইন্ডিকেটর দেওয়া আছে যে কোন দিকে যেতে হবে। রাস্তার অবস্থা একটু খারাপ, এখান থেকে আমরা হেঁটেই যাচ্ছি, মিনিট 5 মতো সময় লাগবে, কারণ মাঝে দুটো মন্দির পড়বে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম প্রথমে যে জোড়া শিব মন্দির পড়ে আরেকটা, তার সামনে। পঞ্চরত্ন বিশিষ্ট দুটি মন্দির, তারকেশ্বরের মহন্ত মহারাজ এই মন্দির দুটি নিত্য পূজা শুভারম্ভ করেন। মন্দির গাত্রে ঠাকুর, মা শারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, যদিও এগুলি অক্ষত নেই। প্রতিটি মন্দিরের ভেতর শিবলিঙ্গ আছে। হাঁটতে হাঁটতে এবার চলে এলাম বুড়ো শিব মন্দিরের সামনে। শিবরাত্রির যোগটা এখনও চলছে, মানে গতকাল শিবরাত্রি ছিল, আজকে মানডে সোমবার, এখনও শিবরাত্রির যোগ চলছে, যার জন্য প্রত্যেকটা মন্দিরেই ভিড়। বহু পুরানো এই বুড়ো শিবের মন্দির। সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি যে পাথর থেকে গড়া হয়েছিল, বুড়ো শিবের মূর্তিও সেই পাথর থেকেই গড়া হয়েছে। আপাতত এই রাস্তাটায় কাজ চলছে, তো পাকা হচ্ছে, যাই হোক একটু হাঁটা চলাফেরায় অসুবিধা হচ্ছে, মানিয়ে নিতে হবে।
এবার এগিয়ে চললাম হাঁটতে হাঁটতে সাধক রামপ্রসাদের ভিটের দিকে। বুড়ো শিবতলা থেকে মিনিট 3-4 হেঁটে আমরা পৌঁছে গেলাম রামপ্রসাদের ভিটেতে। এখানে একটা মিষ্টির দোকান আছে। এর পাশেই একটি দেয়ালে সাধক রামপ্রসাদের জীবনের বিভিন্ন কাহিনী চিত্রিত করা আছে। এখানে বড় গেট, পাশেই একটা ছোট গেট আছে, এর ভেতর দিয়ে প্রবেশ করা যায়। গেট দিয়ে ঢুকে ডান দিকে চোখে পড়ে একটা বিল্ডিং, যেখানে কমিউনিটি টয়লেট রয়েছে। আরেকটি বোর্ডে ভক্তদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি লেখা আছে, যেখানে মন্দির খোলা বন্ধের সময়, ভোগ প্রসাদের সময় এবং আরো নানাবিধ নিয়মাবলী লেখা রয়েছে। মাতৃসাধক কবি রামপ্রসাদের আসল কথাই ছিল, জাকজমকে করলে পুজো অহংকার হয় মনে মনে, লুকিয়ে মাকে করলে পুজো মানবে লোকে জগৎজনে। আজ থেকে 500 বছরেরও বেশি আগে গঙ্গার পাল লাগোয়া জমিতে কালী সাধক রামপ্রসাদের বসত ভিটা ছিল। বর্তমানে মাঝখান দিয়ে বড় রাস্তা তৈরি হয়েছে। বাম দিকে গঙ্গার ঘাট ও ডান দিকে বসত ভিটে। ওনার জন্মস্থান হলো হুগলির গড়লগাছা গ্রামে। উনি বিবাহিত ছিলেন। ওনার 2টি কন্যা ও 1 পুত্র ছিল। প্রথম দিকে উনি রাজা কৃষ্ণচন্দ্রের অধীনে হিসাব রক্ষকের কাজ করতেন, কিন্তু ওই কাজে ওনার মন ছিল না। উনি শ্যামাময়ের ঘাম ও কবিতা লেখা নিয়ে মগ্ন থাকতেন। শ্যামাময়ের এই সাধনা দেখে রাজা বাধ্য হয়ে ওনাকে 100 একর জমি সহ হালি শহরে বসত ভিটে দান করেন এবং ওখানে মায়ের সেবা করতে বলেন। সাধক রামপ্রসাদ 64 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। ওনার সংসার জীবনের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সবসময় উনি শ্যামামায়ের সাধনায় বিভোর হয়ে থাকতেন। এই ভিটায় বহুবার মা স্বয়ং সাধক রামপ্রসাদকে দর্শন দেন। এছাড়া আরো অনেক অলৌকিক কাহিনী সাক্ষী হয়ে আছে এই বসত ভিটার। এখন এখানে দেবী কালী মন্দির হয়েছে। শ্রী শ্রী সাধক রামপ্রসাদ স্মৃতি মন্দিরের পেছনেই আছে মন্দিরের রন্ধনশালা। বর্তমানে রামপ্রসাদ স্মৃতি মন্দির রক্ষণাবেক্ষণ করেন কুমারট্ট হালিসহ গুডউইল ফ্রেটার্নিটি। আজ সোমবার শিবরাত্রি তিথি উপলক্ষে এখানে এক বিরাট হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই হোমযজ্ঞ শেষ হলেই ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। আজকে এই প্রসাদের জন্য কোনো মূল্য লাগছে না। রামপ্রসাদের ভিটে যেখানে মার মন্দির আছে, তার উল্টো দিকে ডালার দোকান। এখানে নাম লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে। এখানে লেখা আছে ভোগের কুপন গ্রহণের জন্য ফোন করুন 8টা থেকে 9টার মধ্যে। 60 টাকা। এই ডালার রেট কত করে এগুলো? 50, 100, 150। এইটা কত? এটা ওটা 300। 300। আর নারকেল আলতা থেকে ও, ওটা 300। হাড়ি দাবার আচ্ছা, আর এগুলো? ওটা 150, তারপরে 100, তারপর 50। ও, 50 কোনটা? আচ্ছা, 50-এরটা শেষে। বল আলতা চিতু ধূপকাঠি মোমবাতি দাও। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে 60 টাকার কুপন, এইটা ভোগের জন্য। এটা এখানে ফোন করলে সকালে 9টার মধ্যে ফোন করলে আমরা ভোগের কুপন কেটে রাখি। আচ্ছা, ওরা আচ্ছা। 60 টাকা নেয় মন্দির কমিটি, আমরা 60 টাকা নেই। আচ্ছা আচ্ছা। যেদিন আপনার দরকার হবে। আর আপনার এমনি তার জন্য কি এবার এই ডালা নিতে হবে নাকি ডালা নেওয়ার এবার দরকার? আপনার দেখুন, আপনার ভোগ হয়তো 5টা বললেন, 5 30 টাকা, 300 টাকা ওখানে ক্যাশ দেবো, তারপর আমাকে তার বিনিময়ে উনি কুপনটা আনবেন। তা আপনাদের কাছ থেকে কিছু আশা করতে ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাদের একটা পুজোর টাকা যদি ইচ্ছে হয়। বুঝতে পেরেছি। না ইচ্ছে হলে তো আমি জোর করে আপনাকে দিতে পারবো না। না, ঠিক আছে, বুঝতে। তো এইটা একটা খুব ভালো এনাদের প্রচেষ্টা। মানে মন্দিরে এসে কুপন না কাটলে, ভোগের কুপন না কাটলে পাওয়া যায় না, যার জন্য কার্ড নম্বর
এখানে আপনারা ফোন করে, এই দোকানে ফোন করে আপনারা কুপন সংগ্রহ করতে পারেন আর ডালা কিনতে পারেন। খুব নমিনাল প্রাইসে এরা ডালা দিচ্ছেন। মন্দিরের ঠিক উল্টো দিকে টি স্টল আছে এবং ফাস্টফুড সেন্টার। ঘড়িতে বাজে প্রায় 1:22, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, সকালবেলা বেরিয়েছি। তো সামনের এই রামপ্রসাদ সুইটস, এখানে ঢুকেই আমরা কিছু খেয়ে নেবো। নিয়ে নিলাম কচুরি, তার সঙ্গে একটা তরকারি রয়েছে। ঈদের সময় যা পাওয়া যায়। সাধক রামপ্রসাদের ভিটে যাওয়ার আগে আপনারা দেখে নেবেন রামপ্রসাদ স্থানের ঘাট। এই সামনেই রামপ্রসাদ স্থানের ঘাট। আর এই হচ্ছে রামপ্রসাদ কালীবাড়ি, এইদিকে সোজা যাচ্ছে রামপ্রসাদ কালীবাড়ি। শিবরাত্রি উপলক্ষে, মানে গতকাল শিবরাত্রি গেছে, কিন্তু আজ সোমবারও শিবরাত্রি সময়টা রয়েছে, তিথিটা রয়েছে, যার জন্য প্রত্যেকটা ঘাটে এবং মন্দিরে খুবই ভিড়। সাধক রামপ্রসাদের মৃত্যু নিয়ে একটা জনশ্রুতি প্রচলিত আছে। প্রতি বছর রামপ্রসাদ দীপান্বিত অমাবস্যায় কালী পুজো করতেন। একবার সারা রাত পূজা ও গানের পর সকালে কালী প্রতিমা মাথায় নিয়ে তিনি বিসর্জনের পথে বের হন। তার পিছন পিছন অগণিত ভক্তগণ শোভাযাত্রায় অংশ নেয়। নিজের রচিত শ্যামাসঙ্গীত গাইতে গাইতে গঙ্গার জলে প্রতিমা বিসর্জনার্থে আহ্বান করেন রামপ্রসাদ। কিন্তু প্রতিমা বিসর্জনের সাথে সাথে তারও সলিল সমাধি হয়। ঘাটের একদিকে বিশাল বটগাছের তলায় শিবলিঙ্গ ও বিভিন্ন পাথরের মূর্তি রেখে পূজার আয়োজন করা হয়েছে। এখানে যে প্রদীপটি দেখছেন সেটি 24 ঘন্টাই জ্বলে, কখনো নেভানো হয় না। এই স্থানে একটি ছোট্ট মন্দিরে শ্যামা মায়ের আরাধনা করা হয়। এবার আমাদের গন্তব্য স্বামী নিগমানন্দ আশ্রম। হালিশহর পুলিশ স্টেশনকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। যেতে যেতে চোখে পড়ল পাঁচফোড়ন হোটেল, গণপতি প্যালেস ও লজ। আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে ডানলপ ফেরিঘাট। দেখুন, হালিশহর ডানলপ ফেরিঘাট। ঢুকে দেখি ডানলপ ফেরিঘাটে আমরা যাচ্ছি এবার নিগমানন্দ আশ্রমে। তো পথে এটা পড়লো, এই হচ্ছে গিয়ে ফেরিঘাট। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি এই ডানলপ ফেরিঘাটের সামনে। এখানে একটা হালিশহর, এখানে দাঁড়িয়েছে হালিশহর ফেরিঘাটের সামনে। আর ওই পাশটা হচ্ছে ডানলপ ফেরিঘাট। এটা একটা বিশেষত্ব হচ্ছে, এই যে রাস্তাটা আসছে, মানে যেখানে নামছি, এই যে যেখানে টিকিট কাউন্টার, ওটা হচ্ছে উত্তর 24 পরগনা। আর এই সাইডটা পড়ে যাচ্ছে হুগলি, মানে ওপাশটা হচ্ছে ডানলপ ফেরিঘাট। আচ্ছা, এই হালিশহর ফেরিঘাটের এটা টিকিট ঘর। এইখানে টাইমিংটা দেয়া আছে। ভাড়া হচ্ছে 10 টাকা। এইখানে হালিশহর থেকে ডানলপ ফেরিঘাটে প্যাসেঞ্জার, ওইখানে জনপ্রতি ভাড়াগুলো লেখা আছে এবং বিভিন্ন ভেহিকেলসের ভাড়া লেখা আছে। এইখান দিয়ে উঠে জেটিতে যেতে হবে। এখন যে ভেসেল নেই, ভেসেলে করে পারাপার হয়। মানে ওপাশটা হচ্ছে হুগলি বাঁশবেড়িয়া, মানে এখান থেকে আপনারা হংসেশ্বরী মন্দিরে যেতে পারবেন। কিছুটা এগিয়েই বাঁদিকে চোখে পড়ল হালিশহর মিউনিসিপ্যালিটি টুরিস্ট লজ। দাঁড়িয়ে আছি হালিশহর মিউনিসিপ্যালিটি টুরিস্ট লজের সামনে। কোনো অ্যাডভান্স বুকিংয়ের হয়তো ব্যাপার আছে, একটু অফিস ঘরে ঢুকে জেনে নিচ্ছি আমরা। আচ্ছা, এখানে কি বুকিং হয়? ফোন নাম্বারটা কোথায়? এইটা? এখানকার কন্ট্যাক্ট নাম্বার ও রেট চার্ট স্ক্রিনে দেওয়া থাকলো। এই টুরিস্ট লজ থেকে সামান্য হেঁটেই আমরা চলে এলাম আসাম বঙ্গীয় সারস্বত মঠ
বা স্বামী নিগমানন্দ আশ্রম। যাওয়ার পথে পড়ল সেই নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। স্বামী নিগমানন্দ 1880 সালের 18ই আগস্ট বর্তমান বাংলাদেশের মেহেরপুর জেলায় এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পর তিনি পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেব নামে পরিচিত হন। তার পূর্বাশ্রমের নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। তিনি জরিপ বিষয়ে পড়াশোনার পর রানী রাসমণির এস্টেট দিনাজপুর জেলা বোর্ডে চাকরিতে যোগ দেন, কিন্তু তার স্ত্রী সুধাংশু বালার অকাল প্রয়াণে তার মধ্যে বৈরাগ্যের উদয় হয়। তিনি বীরভূমের তারাপীঠের মহাসাধক মালাখাবার উদ্দেশ্যে অদ্বৈত জ্ঞান লাভের জন্য জ্ঞানী গুরুর খোঁজে ভ্রমণে বের হন। রাজস্থান রাজ্যের পুষ্করে তিনি সচিদানন্দ সরস্বতীর শিষ্য হন এবং তার কাছ থেকে ব্রহ্মের সকল তত্ত্ব শিখলেন ও দাবি, ত্যাগ, আত্মস্বীকৃতি বিষয়ে দীক্ষিত হলেন। এই অনুসারে তার নাম রাখা হয় নিগমানন্দ। তার যোগীগুরু হলেন সুমেরু দাসজি, ভক্তি ও প্রেমগুরু হলেন সিদ্ধযোগিনী গৌরী দেবী। নিগমানন্দ আধ্যাত্মিকতার বেশ কিছু গ্রন্থ রচনা করেন। তার লেখা বিখ্যাত গ্রন্থসমূহ হল ব্রহ্মচর্য সাধন, যোগী গুরু, তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু ও প্রেমিক গুরু। সনাতন ধর্মের মুখপাত্র হিসাবে তিনি প্রকাশ করেন আর্য দর্পণ মাসিক পত্রিকা। অসমের কোকিলামুখে আসাম বর্গীয় সারস্বত মঠ, ঢাকা মধ্য বাংলা সারস্বত আশ্রম, বগুড়ার উত্তর বাংলা সারস্বত আশ্রম, ময়নামতি পূর্ব বাংলা সারস্বত আশ্রম, হালিশহরে দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম এবং খড়পুনামায় পশ্চিম বাংলা সারস্বত আশ্রম তিনি প্রতিষ্ঠা করেন। 1935 সালের 29শে নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ও হালিশহরে সারস্বত আশ্রমে তাকে সমাধিস্থ করা হয়। এই আশ্রমটি এখন নিগম তীর্থে পরিণত হয়েছে। এটি নিগমানন্দ আশ্রমে প্রসাদ গ্রহণ করবার কক্ষ। আমরা যখন গিয়েছিলাম তখন প্রসাদ খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এর পাশেই মন্দিরের ছাদে যাওয়ার সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়ি দিয়ে উঠে পড়লাম ছাদে। ছাদ থেকে চারিদিক বেশ সুন্দর লাগছে। নদীর পাশে মন্দিরের চূড়াগুলো ভারী ভালো লাগছে। ছাদের ওপরে মন্দিরের একটি কক্ষে দেখতে পেলাম গণেশজিকে। ছাদ থেকে দেখা যায় বিস্তৃত নদী, আর নদীর বুকে বড় জাহাজের চলে যাওয়ার দৃশ্য চোখে পড়ল। এবার চলে এলাম মন্দিরে প্রসাদ বুকিং কাউন্টারে। এখানে ভোগের মূল্য 50 টাকা, আর এই হচ্ছে অফিস ঘর। এখানে মোবাইলে বুক করতে পারেন, আর 12টার মধ্যে এসে কুপনটা কালেক্ট করে 12:45 থেকে প্রসাদটা গ্রহণ করতে পারবেন। নিগমানন্দ আশ্রম থেকে আমরা দেখে 3-4 মিনিট হেঁটেই চলে এলাম চৈতন্য ডোবাতে। এই সামনেই ডান দিকে দেখা যাচ্ছে চৈতন্য ডোবা, ওই দেখা যাচ্ছে চৈতন্য ডোবা। এর সামনে দেখা যাচ্ছে চৈতন্য ডোবা বাস স্ট্যান্ড। আমরা এই গলিটার মধ্যে ঢুকলাম। এই চৈতন্য ডোবা চৈতন্যদেবের পদধূলি ধন্য এক স্থান। এইখানে চৈতন্যদেবের গুরুদেব ঈশ্বরপুরী তার বাসস্থান ছিল। তার মৃত্যুর পর চৈতন্যদেব এসে এখানে খুব শোকগ্রস্ত হয়ে পড়েন এবং এই ভিটের মাটি
তুলে তিনি নিয়ে যান এবং এরপরে তার যারা পরবর্তী সবাই একটু একটু করে মাটি তুলে সংগ্রহ করেন, করতে করতে এই ডোবার তৈরি হয়েছে। মানে এত মাটি উঠে গেছে, এখানে জল জমে ডোবা তৈরি হয়েছে। এটাই হচ্ছে চৈতন্য ডোবা। খুব সুন্দর জায়গাটা, আমার তো বেশ ভালোই লাগলো। আপনারা অবশ্যই এসে একবার দেখে যাবেন। এই চৈতন্য ডোবার সামনেই ছিল শ্রী শ্রী প্রাণকৃষ্ণ ভক্তি মন্দির। তবে আমরা যখন গিয়েছিলাম মন্দিরটি বন্ধ ছিল, তাই বিগ্রহ দেখা সম্ভব হয়। চৈতন্য ডোবা দেখে আমরা এবার যাবো বাগমোড়ে। যাচ্ছি টোটোয় করে বাগমোড়। এই হচ্ছে রাস্তার দৃশ্য। হাই টেনশন লাইন আছে। চলে এসেছি আমরা বাগমোড়ে। এখানে রানী রাসমণি স্ট্যাচু আছে। এই বাগমোড় আমরা এলাম এই দিক থেকে। এখানে একটা রাস্তা গেছে আর এদিকে রাস্তা গেছে, আর এখানে রানী রাসমণির স্ট্যাচু। এই রাস্তার এক পাশেই আছে রানী রাসমণি পার্ক। বেশ সুন্দর করে সাজানো, লেখা আছে এক জায়গায় উই লাভ হালিশহর। এরপরে একটা টোটো ধরে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এবার চলে এলাম গোলকেশ্বরী কালীবাড়িতে। আমাকে টোটো দাদা নিয়ে এলো। এই মন্দিরে বিগ্রহের ছবি তোলা নিষেধ। এই মন্দিরের ঠিক উল্টো দিকে দোকানে এক দিদি বসে আছেন, তার কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরে মার হাফ অংশ মাটির তলায় আর অর্ধেক অংশ ওপরে। মানে এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি স্বপ্নে যা আদেশ পেয়েছিলেন, সেই আদেশ অনুসারে মার কাছ থেকে যে আদেশ পেয়েছেন সেই আদেশ অনুযায়ী মাকে প্রতিষ্ঠা করেছেন, যার জন্য এখানে অনেকে তাকে হাফ কালী বা অর্ধেক কালী বলে থাকেন। এখান থেকে টোটোয় করে আমরা আবার এগিয়ে চললাম রানী রাসমণি ঘাটের দিকে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের পথ। ওখানে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি একটি বেশ সুন্দর মন্দির। পথে পড়ল ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম, যেখানে ঘরে ঘরে ফুচকা তৈরি হয়। এই ফুচকা গ্রাম পেরিয়েই আমরা চলে এলাম রানী রাসমণির ঘাটে। কুমারহট্টের পাশেই কাঞ্চনপল্লী, আর মাঝামাঝি কোণের দিকে গ্রাম বলেই তার নাম হয়েছিল কোনা গ্রাম। সেখানে রানী রাসমণির নামে তার জন্মভিটেতে গঙ্গার ঘাট, আর ঘাটেই রয়েছে নানান ঘটনার সমাবেশ। একবার রানী রাসমণি তার বিবাহের বহু বছর পর এসেছিলেন এই গ্রামে বজরা করে কলকাতা থেকে। বহু বছর পর গ্রামে ফিরে রানীর তখন অনেক কথাই মনে পড়ছে। বিভিন্ন মানুষকে ফল ফলাদি, মিষ্টি, অর্থ সাহায্যের পাশাপাশি তার মনে হলো এই গ্রামের জন্য কিছু করা দরকার। সেই মতো তিনি এখানকার জমিদারের থেকে জমি কিনে মন্দির করতে চাইলেন। জমিদার প্রথমে রাজি হলেও পরে বেঁকে বসলেন। তিনি রানীকে জমি দেবেন না বলে দিলেন। রানী অপমানিত হয়ে ফিরে গেলেন জানবাজারে। পিতৃভূমিতে না পারলেও তিনি দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা করলেন মা ভবতারিণীকে। রানীর মৃত্যুর পর কেটে গেছে 1 দশক। হঠাৎ করেই হালিশহরে 3 ব্যক্তি পেলেন মায়ের স্বপ্নাদেশ। মা কালী তাদের আদেশ দিলেন গঙ্গার পূর্ব পারে মায়ের মন্দির স্থাপন করে মাকে প্রতিষ্ঠা করতে।
তারা যদিও ছিলেন পরস্পরের অপরিচিত, কিন্তু তারা এক স্থানে মিলিত হয়ে রানী রাসমণির অপূর্ণ ইচ্ছাকে সম্মান জানাতে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এখানে মন্দির তৈরি করে মাকে প্রতিষ্ঠা করলেন। আর এই ঘাটের নাম হলো রানী রাসমণির ঘাট। বিকেলবেলায় রানী রাসমণির ঘাটে নদীর জলে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে। অনেক পর্যটক নৌকা করে নদীর জলে ভ্রমণ করছেন। এছাড়া ঘাটের একদিকে মাটি দিয়ে শিবলিঙ্গ করে পুজো করা হয়েছে। এই ঘাটে রয়েছে আরো বেশ কিছু মন্দির। এই রানী রাসমণির ঘাটে দক্ষিণেশ্বর মায়ের আদলে মন্দির করা, এবং গতকাল শিবরাত্রি গেছে, কিন্তু আজকে এখনও সেই তিথি চলছে, যার জন্য সব প্রত্যেকটা মন্দিরেই ভিড়। তো এই হলো আজকের মতো ভিডিও। আমরা আজকে আমাদের এই হালিশহর ভ্রমণ পর্ব এখানেই শেষ করব। খুব সুন্দর একটা দিন কাটলো গঙ্গার ধারে, বহু প্রাচীন এই সমৃদ্ধ শহর দেখে অনেক কিছু দেখবার আছে। এখানে অবশ্যই একদিনের ভ্রমণে হালিশহর আপনারা আসতেই পারেন, ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। এখান থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম ফুচকাপাড়ার দিকে। আমরা এখন চলে এসেছি ফুচকাপাড়াতে, এই রাসমণির ঘাটের সামনেই। এখানে বিভিন্ন ফুচকার দোকান আছে, চলুন একটু ঘুরে দেখে নিই। এখানে যেমনি বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যাচ্ছে। চিকেন, জেলি ফুচকা, দই ফুচকা, চিংড়ি ফুচকা, সব ধরনেরই ফুচকা পাওয়া যাচ্ছে। তিয়াসা ফুচকা স্টল, পুরো জায়গাটা সব জায়গাতেই ফুচকা স্টল বসেছে। এখানে লোটে ফুচকা, চিজ ফুচকা, পনির ফুচকা, এগ ফুচকা সব ধরনের পাওয়া যাচ্ছে। একটা দোকানে প্রথমে নিয়ে নিলাম চিকেন ফুচকা, 6 পিস 50 টাকা। এবার দেখলাম আরেকটি দোকান, নাম পূজা ফুচকা সেন্টার। এখানে বিভিন্ন ফুচকার রেট দেয়া আছে। কথা বলে নিলাম এই ফুচকা তৈরি সম্বন্ধে। সব কি বাড়িতেই বানাও নাকি? বাড়ি কি সামনেই? আমরা এই ফুচকা গ্রামে একটা দোকানে এসেছি, নাম হচ্ছে পূজা ফুচকা সেন্টার। তো এখানে বিভিন্ন ধরনের ফুচকা নিচ্ছি আর কি। তা নর্মাল যা রেট, 6টা ফুচকা 60 টাকা পড়ে, তার জায়গায় একটু বেশি পড়ছে, 80 টাকা। খেয়ে টেস্ট করে দেখব যে বিভিন্ন ভ্যারাইটি ফুচকা কীরকম খেতে লাগে। আমরা কলকাতাতে এরকম খেতে পাই না, তো এর টেস্টটা বা স্বাদটা নেওয়ার জন্য এখানে এসেছি। আর এই ফুচকা বানানো পর্ব চলছে আর কি, মানে ফুচকা মানে কি পুর দেওয়ার পর্ব চলছে।
নবদ্বীপে দই আছে, মটন আছে, চিংড়ি আছে, চিজ আছে, ম্যাঙ্গো আছে, লোটে আছে। কিন্তু কোনটা কি করে এইটা নবদ্বীপের দই এটা খেতে বুঝিয়ে দাদা দাদা বললে এই যে নবদ্বীপের দই, এটা চিজ, এটা ম্যাঙ্গো, আচ্ছা, আর এই তিনটের মধ্যে একটু না দেখে বুঝতে পারছি না। এই তিনটের মধ্যে একটা মাটন আছে, একটা লোটে আছে, আর একটা চিকেন চিংড়ি আছে। আচ্ছা। ফুচকার স্বাদ কিন্তু অপূর্ব ছিল। আপনারা একবার এখানে এসে টেস্ট করে দেখতে পারেন। ফেরার সময় আমরা শহীদপল্লী থেকে ফিরলাম বাগমোড় থেকে চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে। এটাই কাছাকাছি পড়ে স্টেশনটা। তো আমরা এই কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন ধরে বেরিয়ে যাবো।